প্রফেসর উজান চৌধুরীর লেখনীতে বন্যা শিকদার পর্ব সংখ্যা 14। আমার এই ক্ষুদ্র জীবনের শ্রেষ্ঠ অধ্যায় সে, যাকে আমি খুব যত্নে রেখেছি নিজের হৃদয়ের আঙ্গিনায়। ভালোবাসি প্রিয়দর্শনী উজান চৌধুরী, আপনাকে অসম্ভব রকম ভালোবাসে। ইফাত আর রাগ সামলাতে না পেরে চেঁচিয়ে ওঠে, জাস্ট শাট আপ উজান, তুই আমাদের সাথে ফাজলামো করছিস? তোর লাইফে বর্তমানে একজন থাকতেও তুই মনে মনে আরেকজনকে ভালোবাসিস? কেন বুঝিস না ভাবিও তোকে কতটা অসম্ভব ভালোবাসে? ইফাত রাগান্বিত কণ্ঠে বলে থামল। উজানের মুখ থেকে এমন দ্বিচারিতার কথা শুনতে তার মোটেও ভালো লাগছে না। ছেলেটা কি সত্যি সত্যি পাগল হয়ে গেল নাকি অন্য কিছু, সেটাই ভাবছে সে। ঠিক তখনই উজান নিজের ফোনের স্ক্রিনটা ঘুরিয়ে ছবিটা বন্ধুদের চোখের সামনে ধরল। ছবিটা কিছুটা আবছা হলেও ওটা যে আর কেউ নয়, স্বয়ং মৌ, তা বুঝতে 1 সেকেন্ডও সময় লাগলো না বন্ধুদের। ইফাত বিস্ময় ভরা চোখে চেয়ে রইল। অফুটন্ত স্বরে বলল, তুই 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 ভাবিকেই ভালোবাসিস উজান? তাহলে ওই দ্বিতীয় প্রেম? একটু রিল্যাক্স হ ভাই, আমি আমার ওই মৌ পাখিকেই ভালোবাসি। তোদের কি মনে হয় ওই উজান চৌধুরীকে বাড়ির লোক একটা অচেনা অজানা মেয়ের সাথে বিয়ে দিয়ে দেবে, আর সেটা উজান চৌধুরী মুখ বুজে মেনে নেবে? জাস্ট ইম্পসিবল। যেখানে আমার নিজের শার্ট পছন্দ না হলে আমি ওটা টাচ পর্যন্ত করি না, সেখানে একটা মেয়ে, অবশ্য আমার পাথুরে মনে ভালোবাসার অনুভূতি নতুন করে জন্ম দিয়েছে এই পিচ্চি মেয়েটাই। জানিস, 2 বছর আগে যখন হুট করে ফেসবুকে একটা মেয়ের ফ্রেন্ড রিকোয়েস্ট আসলো, তখন প্রথমে তেমন একটা পাত্তা দেইনি, কিন্তু যখন দেখলাম সেই একই আইডি থেকে রিকোয়েস্ট ক্যান্সেল করে বারবার রিকোয়েস্ট পাঠানো হচ্ছে, তখন একটু অবাক হলাম। আইডিটা ঘেঁটে দেখলাম, কিন্তু অ্যাকসেপ্ট করলাম না। এরপর ফেসবুকে আমার কোনো ছবি আপলোড হলে কমেন্ট বক্সে কোনো মেয়ে যদি আমাকে নিয়ে কিছু বলতো, অমনি আমার এই পিচ্চি পাগলিটা গিয়ে তাদের সাথে ঝগড়া বাঁধিয়ে দিত। অথচ তখন সে আমায় সামনাসামনি ঠিক করে চেনেও না। সেই দিন ওর সাথে ইনবক্সে আমার ফার্স্ট মেসেজ আদান প্রদান হয়। সেই দিন আমি প্রচণ্ড ক্ষোভ আর রাগ নিয়ে ওকে বকতে গেছিলাম, কিন্তু মেয়েটার সাথে কথা বলতে বলতে কেমন যেন একটা অন্যরকম ফিলিংস কাজ করতো। যদিও শুরুতে সেসব পাত্তা দেয়নি, তখন উজান চৌধুরী ভালোবাসা শব্দটাকে তীব্র ঘৃণা করত। যেহেতু মেয়েটার বয়স তখন অনেক অল্প ছিল, তাই আমি ওটাকে সাময়িক আবেগ ভেবে ইগনোর করতাম, কিন্তু একটা অচেনা ছেলের পেছনে না ছুটে, তাকে সরাসরি না দেখেও একটা আইডির জন্য টানা 2 বছর ধরে পাগলামি করা, এটা মোটেও কোনো সস্তা আবেগ ছিল না। আমি রোজ নিয়ম করে তার মেসেজ পড়তাম, বাট কোনো রিপ্লাই দেয়নি। বেশ ইন্টারেস্টিং আর অদ্ভুত ছিল মেয়েটা। অবশ্য একটা দিন ও মেসেজ না দিলে আমার নিজের ভেতর প্রচণ্ড রাগ আর অস্থিরতা হতো। অথচ মজার বিষয়, দেখ, তাকে আমি পার্সোনালি তখনও চিনতাম না। একদিন ও হুট করে গায়েব হয়ে গেল। অনেক খোঁজ খবর নিয়ে পরে জানতে পারলাম মেয়েটা ভীষণ অসুস্থ। অথচ এমন অসুস্থ শরীর নিয়েও রাত 11টার দিকে সে কষ্ট করে আমাকে মেসেজ করলো। আমি সেদিন সত্যি খুব অবাক হয়েছিলাম। এটা সাধারণ কোনো পাগলামি ছিল না, এটা ছিল এক অদ্ভুত টান। এরপর ওর ওই মিষ্টি পাগলামি সহ্য করতে করতে কখন যে আমার ওই পাথুরে মনটা এক নরম ফুলে পরিণত হলো, তা আমি নিজেও বুঝতে পারিনি। তারপর গোপনে লোক লাগিয়ে রোজ ওকে ফলো করতাম। ও কিছু বুঝতে পারতো না, কিন্তু আমি রোজ দূর থেকে ভিডিও কলে ওকে দেখতাম। ভীষণ মিষ্টি একটা মেয়ে, তবে সব ছেলেদের ওপর ক্রাশ খাওয়াটা ছিল ওর একটা মস্ত বড় রোগ। এটা ছিল আমার জন্য বড় ঝামেলা। তবে ও আমি ব্যতীত অন্য কোনো ছেলের সাথে কথা বলতো না। এরপর মনে মনে ভেবেই নিলাম, একা একা যেহেতু সারা জীবন বেঁচে থাকা যায় না, সেহেতু এই পিচ্চিটাকে নিজের ঘরের বউ বানাবো। যদিও কাজটা একটু টাফ ছিল, কারণ আমাদের বয়সের পার্থক্য অনেক বেশি। এরপর আব্বু আর ভাইয়া যে আমাকে মিথ্যে কথা বলে অসুস্থতার নাটক করে দেশে আসতে বলল, সেটা তো তোরই জানাই। কিন্তু তখন দেশে এসে জানতে পারলাম আমার ওই অচেনা মৌ পাখির সাথে আমার বিয়ে ঠিক হয়েছে। তখন মনে মনে যে কতটা হ্যাপি হয়েছিলাম তা তোদের মুখে বলে বোঝাতে পারবো না। আমার সেই কাঙ্ক্ষিত প্রিয়দর্শনীকে নিজের করে পেতে উজান চৌধুরীকে খুব বেশি বেগ পেতে হয়নি, খুব সহজে পিচ্চিকে পেয়ে গেলাম। সঙ্গে সঙ্গে ইফাত এক ঝটকায় উজানের গলা চেপে চিৎকার দিয়ে উঠল, সাওয়ার নাতি, তলে তলে টেম্পো চালাও আর আমাদের বলছিস বউ মানি না? তোর বউ না মানার গুষ্টি মেরে দেবো আজ।
সাওয়ার নাতি তলে তলে টেম্পো চালাস আর আমাদের বলিস বউ মানি না। তোর বউ না মানার গুষ্টি মেরে দেবো আজ। আবার মুখে বড় বড় বলি নারী ছাড়া সারা জীবন একা কাটিয়ে দেখিয়ে দেবে যে উজান চৌধুরী নারী ছাড়া বাঁচতে পারে। ভণ্ডর ঘরের বড় ভণ্ড একটা। উজান নিজেও দম আটকে যাওয়ার উপক্রম হওয়ায় চেঁচিয়ে উঠল, আরে ভাই ছাড় আমাকে, এখনো বাসর করতে পারলাম না আমি। তোদের চাচ্চু ডাক না শুনিয়ে মরতে চাই না আমি, দয়া করে গলাটা ছাড়। কিছু সময় ওভাবে ধস্তাধস্তি করার পর অবশেষে ইফাত উজানকে ছাড়লো। ছাড়া পেয়ে উজান জোরে জোরে হাঁপাতে লাগলো। কাস্তে কাস্তে সে কিছুটা দূরে গিয়ে দাঁড়িয়ে গেল। এই ছেলেটা আজ তাকে নিঘাত মার্ডার করতে চেয়েছিল, নয়তো এভাবে কেউ বন্ধুর গলা চেপে ধরে। খানিকটা নিজেকে স্বাভাবিক করে সে আবারও দুজনের মাঝে এসে বসলো। ওদিকে তন্ময় এখনও রাগে ফুঁসছে। উজান যে মনে মনে মৌকে এতটা ভালোবাসে, তার জন্য এত কিছু করেছে, অথচ বন্ধুদেরকে টু শব্দটাও জানায়নি। তন্ময় আর ইফাতের অগ্নিদৃষ্টির দিকে তাকিয়ে উজান শুকনো ঢোক গিলতে শুরু করল। আজ সত্যি উজানের একটু ভয় হচ্ছে। সে তোতলাতে তোতলাতে উত্তর দিল, রিল্যাক্স ইয়ার, এমন করে জ্যান্ত চিবিয়ে খাওয়ার মতো তাকিয়ে আছিস কেন তোরা? আমি এমন কিছু করিনি, জাস্ট আসার সময় বউটাকে বার কয়েক চুমু দিয়েছি, গড প্রমিস, এর চেয়ে বেশি কিছু করিনি। আর আমি এখনও ওই পিচ্চিকে বউ হিসেবে মানি না, সত্যি বলছি। আবারও ভণ্ডামি করিস আমাদের সাথে? একই রুমে থাকিস, একই বিছানায় ঘুমাস, একই কমফোর্টার শেয়ার করিস, একই। থাক ভাই, আর আগে বাড়িস না, মাপ চাই আমি তোদের কাছে। উজান হাত জোড় করলো। তন্ময় দাঁতে দাঁত পিষে কটমট করে তাকালো। সে ভাঙবে তবুও মচকাবে না। আর কি বললি? বউ মানিস না এখনো? উজান এবার মিউ মিউ স্বরে আওড়ালো, সত্যি বলছি আমি ওই পিচ্চিকে বউ মানি না। ওকে জাস্ট আমার আম্মুর লক্ষ্মী বৌমা আর আমার ফিউচার বেবিদের কিউট আম্মু মানি, গড প্রমিস। উজানের মুখে এমন অদ্ভুত লজিক শুনে সঙ্গে সঙ্গে শব্দ করে হাসতে লাগলো তিনজনেই। ইফাত উজানের দিকে তাকিয়ে রইল কিছু সময়। মনে মনে সে চরম স্বস্তি পেল। অন্তত মৌকে তার মতো অনন্তকাল অপেক্ষা করতে হবে না, অনিশ্চয়তা নিয়ে প্রতিনিয়ত প্রহর গুনতে হবে না। মৌ তার প্রিয়তমাকে খুব দ্রুতই নিজের করে পাবে। তার প্রফেসর সাহেব তো শুধু তারই, কিন্তু ইফাত নিজে কি তার ফুলকন্যাকে কখনো নিজের করে পাবে, নাকি বাকি জীবন তার কথা ভেবে ভেবেই কাটাতে হবে? সে নিজেকে খানিকটা স্বাভাবিক করে জিজ্ঞাসা করলো, তাহলে ভাবিকে এখন এত অ্যাভয়েড করিস কেন? মেয়েটাকে সব সত্যি বলে দিলেই তো চুকে বুকে যায়। সত্যি এখনই বলবো? নো নো, ইম্পসিবল। এত ধমকে শাসন করে মেয়েটাকে পড়াশোনা করাতে পারি না। আর এখন যদি বলি ভালোবাসি, তাহলে তো সে মাথায় উঠে নাচবে। সেই দিন আমায় বলছে আমি যেহেতু কলেজের প্রফেসর, সেহেতু তার পড়াশোনার নাকি আর কোনো দরকারই নেই। আচ্ছা তোরাই বল, ওকে মিনিমাম মাস্টার্স পাস তো করতে হবে নাকি? আচ্ছা মাস্টার বাদই দিলাম, অন্তত ভালো রেজাল্ট নিয়ে এসএসসি তো পাস করতে হবে। যদি লোকে শুনে প্রফেসর উজান চৌধুরীর ওয়াইফই একটা ফেলটু স্টুডেন্ট, তখন কেমন দেখাবে? লোকে আমার ওয়াইফিকে ইনসাল্ট করবে, এটা অন্তত আমার দ্বারা মেনে নেওয়া ইম্পসিবল। তাছাড়া আমি চাই আমার পিচ্চিটা পড়াশোনা করে এমন এক যোগ্য পর্যায়ে যাক, যেখানে আমি বিহীন সে একাই দুনিয়া কাঁপিয়ে চলতে পারবে। আমি ছাড়াও তাকে যেন কারো ওপর ডিপেন্ডেন্ট হয়ে বাঁচতে না হয়। সে না হয় বুঝলাম ভাই, কিন্তু তুই সামনে রসগোল্লা রেখে নিজেকে কিভাবে কন্ট্রোলে রাখিস? না মানে তুই আদৌ পুরুষ তো? কথাটা বলেই তন্ময় আর এক সেকেন্ডও দাঁড়ালো না, ওখান থেকে এক দৌড়ে পালালো। তার এমন আজব প্রশ্ন শুনে ইফাত মুচকি মুচকি হাসছে। উজান তার দিকে তাকাতে ইফাত মুখে কুলুপ আটলেও তন্ময় দূর থেকে হাসতেই আছে। সে হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খাওয়ার উপক্রম। এমন সিরিয়াস মুহূর্তেও তার ফালতু রসিকতা থামে না। পরক্ষণে উজানকে স্বাভাবিক দেখে তন্ময় যেই না একটু এগিয়ে এসেছে, অমনি উজান তড়িৎ গতিতে দাঁড়িয়ে নিজের পায়ের জুতোটা খুলে তন্ময়ের মাঝ বরাবর ছুঁড়ে মারল। জুতাটা ঠিক জায়গায় লাগায় তন্ময় খানিকটা ব্যথায় কুঁকড়ে উঠে মুখ খিঁচিয়ে নিল। তারপর তার সামনে উজান ক্ষিপ্ত গলায় আওড়ায়, সাওয়ার, তুই আমার পুরুষত্বের দিকে আঙ্গুল তুলছিস? জানিস ওই পিচ্চি থেকে নিজেকে দূরে রাখার জন্য রোজ কতটা স্ট্রাগল করতে হয় আমায়? চোখের সামনে আমার সবচেয়ে ফেভারিট ডিশ সাজানো, অথচ এই উজান চৌধুরী চাইলেও তা টেস্ট করতে পারে না। আর ও আমাকে পুরুষত্বের কথা শেখাচ্ছে। তোর বালের পুরুষত্বের গুলি মারি। তুই আমাকে যেভাবে অ্যাটাক করলি কেন?
তুই আমাকে এইভাবে অ্যাটাক করলি কেন? যদি তোর এই আক্রমণের জন্য আমাকে রেখে আমার বউটা চলে যায় তবে তোর বউকে? বাকি কথা শেষ হওয়ার আগে তন্ময় দ্রুত নিজের মুখ চেপে ধরল, কারণ ওদিকে উজান হিংস্র বাঘের মতো ধীর পায়ে তার দিকে এগিয়ে আসছে। তন্ময় শুকনো ঢোক গিল। উজান একদম কাছাকাছি চলে আসতেই সে তোতলাতে তোতলাতে বলে উঠল, আরে ইয়ার, আমি বলতে চাচ্ছিলাম যে তোর বউয়ের পায়ে ধরে আমাকে অন্য একটা ভালো মেয়ে দেখে বিয়ে করিয়ে দিতে বলবো। বউ ছাড়া অন্তত এই তন্ময় বেশি দিন টিকতে পারবে না। এতক্ষণে উজানের রাগটা একটু শান্ত হলো। তা দেখে তন্ময় খানিকটা দীর্ঘশ্বাস ফেলল। যাক, একটুর জন্য প্রাণটা খাঁচা ছাড়া হওয়া থেকে বেঁচে গেল। এর মাঝে উজান আবার নিজের শীতল কণ্ঠে আওড়াল, এবার ফাজলামো রেখে আমার একটা সিরিয়াস কথা শোন। তন্ময় সোজা হয়ে দাঁড়িয়ে বলল, মামা বল। বল মামা, শুনছি। মেয়র সাহেবের ওয়াইফকে কে খুন করলো এবং কেন? এই কেসের কোনো প্রুফ পেয়েছিস? উজানের চোখ দুটো তীক্ষ্ণ হয়ে উঠল। তেমন জোরালো কোনো প্রুফ এখনো পাইনি, তবে মেয়র সাহেবকে আমার শুরু থেকে বড্ড সন্দেহ হচ্ছে। রাইট, শুধু ডাউট নয়, আমি 100% শিওর যে এই মার্ডারটা মেয়র সাহেব নিজে করিয়েছেন, নয়তো তার অমন নিশ্চিত নিরাপত্তায় বাসায় একটা বদ্ধ রুমে ঢুকে তার ওয়াইফকে খুন করার সাহস কার হবে? কিন্তু তিনি তো নিজের স্ত্রীকে ভীষণ ভালোবাসেন, এমনকি মিডিয়ার সামনে প্রমাণও করেন। তাছাড়া যখন খুনটা হয়েছে তখন তো মেয়র সাহেব স্বয়ং প্রেস মিডিয়ার সামনে লাইভ ইন্টারভিউ দিচ্ছিলেন। ভুলে যাচ্ছিস কেন যে তারা কতটা ধূর্ত রাজনৈতিক? মেয়র খুব ভালো করে বুঝতে পেরেছিল যে খুনটা হলে সবার প্রথমে তাকে সন্দেহ করবে, তাই নিজের একটা নিখুঁত অ্যালিবাই তৈরি করার জন্য সবার সামনে থেকে ও পেছন দিয়ে নিখুঁতভাবে ছুরি চালিয়েছে। এমনকি সবাইকে এখন একটা বোঝাচ্ছে যে আসল খুনি নাকি অন্য কেউ। কিন্তু আমরা এটা প্রমাণ করব কিভাবে? তাছাড়া তিনি নাকি স্বরাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে জানতে চেয়েছেন ওনার স্ত্রীর কেসটা কোন টিম হ্যান্ডেল করছে। দ্যাটস গুড। চোর যখন নিজেই গর্ত থেকে মুখ বের করছে তখন বাকিটা আমি নিজেই দেখে নিচ্ছি। চল এবার বাসায় ফিরি। আর এই যে আমাদের দেবদাস প্রেমিক পুরুষ ইফাত চৌধুরী, আপনিও চলুন। আপনার ফুলকন্যাকে অলরেডি আমাদের চৌধুরী ভিলায় নিয়ে আসা হয়েছে, এবার তাকে নিজের ঘরে তোলার দায়িত্ব আপনার। চলুন। শেষের কথাটা উজান ইফাতকে উদ্দেশ্য করে বলল। মেহেরের আসার খবরটা শোনা মাত্র ইফাতের বুকের ভেতরে এক অদ্ভুত শীতলতায় ভরে গেল। অতি দ্রুত সবাই সেখান থেকে যার যার গাড়িতে উঠে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিল। আসলে উজান আর তন্ময় দুজনেই দেশের অন্যতম সেরা সিকিউরিটি সিআইডি এজেন্ট। তাদের এই বিশেষ টিমটা সব সময় পর্দার আড়ালে থেকে বড় বড় রহস্যময় কেস সলভ করে। তবে পুরো টিম আড়ালে থাকে না, জাস্ট এই টিমের মূল মাস্টারমাইন্ড এবং লিডার উজান চৌধুরী নিজেকে আড়ালে রাখে। তার এই আসল সত্যটা তন্ময়, ইফাত আর উজানের নিজের চাচ্চু ছাড়া আর কেউ জানে না। উজান নিজেই কাউকে বলেনি, কারণ তার মা ছেলেকে নিয়ে প্রচণ্ড ভয় পান। পরিবারের কেউ কখনো চাননি উজান এমন কোনো ঝুঁকিপূর্ণ পেশায় আসুক, সেই কারণেই তাকে ছোটবেলা থেকে প্রফেসর হওয়ার স্বপ্ন দেখানো হয়েছে। কিন্তু তারা নিজেও জানে না তাদের এই শান্তশিষ্ট প্রফেসরের আড়ালে থাকা ছেলেটির আসলে পুরো দেশের আন্ডারওয়ার্ল্ড ও অপরাধীদের ত্রাস। সিস্টেম সিআইডি এজেন্টের সুপ্রিয় লিডার ওরফে উজান চৌধুরী। রাত তখন প্রায় 12:30। উজান অত্যন্ত ধীর পায়ে রুমে ঢুকল। রুমে এসে বিছানার দিকে তাকিয়ে এক পলক মৌকে দেখে নিয়ে সে সোজা শাওয়ার নিতে চলে গেল। শাওয়ার শেষ করে সে আবারও বিছানার দিকে এগিয়ে গেল। ঘুমন্ত মৌয়ের নিষ্পাপ মুখের দিকে কিছুটা ঝুঁকে দাঁড়ালো উজান। অবাধ্য মেয়েটাকে দেখা মাত্রই মুহূর্তের মধ্যে আপনা আপনি তার ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল। সে নিজের শরীরের সমস্ত ভার মৌয়ের ওপর ছেড়ে দিল। আচমকা এই ভারী চাপে ঘুমের ঘরে একটু গুঙিয়ে উঠল মৌ। উজান তড়িৎ গতিতে নিজেকে খানিকটা সরিয়ে নিয়ে মৌয়ের দিকে তাকিয়ে মৃদু হাসল। আপন মনেই ফিসফিসিয়ে আওড়ালো, কি ম্যাডাম, মুখে তো বড় বড় কথা। মিসেস চৌধুরী নাকি আমাকে ভীষণ ভালোবাসে, অথচ আমার শরীরের এই সামান্য ভারটুকু সামলাতে আপনার হিমশিম খেতে হচ্ছে। এখনই এভাবে গুঙিয়ে উঠলে ভবিষ্যতে আমার কি হবে বলুন তো? আপনি কি আদৌ জানেন আপনার ওই মায়ার জালে কতটা গভীরভাবে আসক্ত হয়ে গিয়েছি আমি? আপনাকে
চোখের আড়াল করে আমার একটা মুহূর্তও ভালো লাগে না, অথচ আপনি আমায় একটুও বোঝেন না। আচ্ছা বলুন তো, মুখেই কেন ভালোবাসি শব্দটা শুনতে চান এত? আমার প্রতিদিনের ব্যবহার কি আপনি ভালোবাসার কোনো প্রমাণ পান না? আপনি কি সত্যি বোঝেন না যে আপনাকে এক পলক না দেখলে এই উজান চৌধুরী ঠিক থাকতে পারে না? চারিদিক অন্ধকার দেখে দিশেহারা হয়ে যায়, অথচ আপনি ভাবেন উজান চৌধুরীর কাছে আপনার কোনো মূল্যই নেই। আপনি কবে বুঝবেন বলুন তো, মুখে ভালোবাসি না বললেও অন্তহীন ভালোবাসা যায়। আমি আপনাকে কোনোদিন মুক্তি দেব না মিসেস চৌধুরী, এমনকি কিয়ামতের দিনও আমি আপনার পিছু ছাড়ব না। কথাগুলো বলতে বলতে উজান মৌয়ের গলার ভাঁজে নিজের মুখ গুজে দিল, নিজের নাক দিয়ে আলতো করে স্পর্শ করতে লাগলো প্রিয়তমার নরম ত্বক। তার এই হালকা তপ্ত স্পর্শে ঘুমের মাঝেই মৌয়ের শরীরটা বারবার শিউরে শিউরে উঠছিল, আর উজান পরম তৃপ্তিতে তা উপভোগ করছিল। আচমকা উজান মৌয়ের গলায় নরম ভাঁজে আলতো করে একটু কামড় বসিয়ে দিল। মৌ আবারও ব্যথায় মৃদু গুঙিয়ে উঠল। মেয়েটাকে কোনোভাবে শান্তিতে ঘুমাতে দিচ্ছে না সে। উজান একটা গভীর নিঃশ্বাস নিয়ে নিজেকে কিছুটা নিয়ন্ত্রণ করল, তারপর মৌয়ের সারা মুখমণ্ডলে নিজের ওষ্ঠধরের মৃদু ছোঁয়া দিয়ে তৃপ্তির হাসি ঝুলিয়ে আওড়ালো। আপনি এত মিষ্টি কেন বলেন তো? আপনার এই ইনোসেন্ট ফেস দেখলে উজান চৌধুরী নিজের ওপর একদম কন্ট্রোল রাখতে পারে না। নিজেকে স্বাভাবিক রাখতে তাকে বড্ড বেগ পোহাতে হয়। আচ্ছা বলুন তো, আমাকে কবে আপনি পুরোপুরিভাবে সামলাতে পারবেন? আপনার ওই মায়াবী চোখের দিকে তাকিয়ে আমি বারবার ঘায়েল হয়ে যাচ্ছি, আর সম্ভব হচ্ছে না আমার পক্ষে। এবার অন্তত আমাকে বুঝুন। হঠাৎ মৌ বিছানায় একটু নড়ে চড়ে উঠল। উজান ভয় পেয়ে তৎক্ষণাৎ মৌকে নিজের শক্ত বুকে আষ্টেপৃষ্ঠে আবদ্ধ করে চোখ বুজে হঠাৎ মৌ বিছানায় একটু নড়ে চড়ে উঠল। উজান ভয় পেয়ে তৎক্ষণাৎ মৌকে নিজের শক্ত বুকে আষ্টেপৃষ্ঠে আবদ্ধ করে চোখ বুজে ঘুমের ভান ধরল। তবে আর চোখে চেয়ে দেখল, না, মৌ এখনো জাগেনি, গভীর ঘুমেই আছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, ঘুমের মাঝে মৌ আধো আধো কণ্ঠে বিড়বিড় করে প্রতিধ্বনিত করল, আই লাভ ইউ প্রফেসর সাহেব। মুহূর্তে উজানের ঠোঁটের কোণে চাওড়া হাসি ফুটে উঠল। মেয়েটার মুখে এই ভালোবাসি শব্দটা শুনলে তার সারা শরীরে এক অদ্ভুত মাদকতাময় শিহরণ বয়ে যায়, অথচ একসময় এই একটি শব্দকে সে প্রচণ্ড ঘৃণা করত। মৌ তখনও উজানের শার্ট শক্ত করে আঁকড়ে ধরে রেখেছে। উজান নিজের অজান্তে ভালো লাগার আদৃশ্য গভীর ঘুমে মগ্ন। মেয়েটার কানের কাছে ফিসফিস করে বলে উঠল, আই লাভ ইউ টু মাই ওয়াইফি। আধো ঘুমের ঘরেও খুব কষ্ট করে কথা দুটো শুনতে পেল মৌ। উজান তাকে নিজের বুকের সাথে এত শক্ত করে জড়িয়ে রাখার পরেও মৌ আচমকা হকচকিয়ে ধরফর করে বিছানার ওপর উঠে বসল। সে অবাক হয়ে দেখল উজান তখন গভীর ঘুমে আচ্ছন্ন, অথচ সে একদম স্পষ্ট করে উজানের মুখ থেকে ভালোবাসি শব্দটা শুনতে পেয়েছে। সে আর এক মুহূর্ত দেরি না করে নিজের দুই হাত দিয়ে ঠেলে ঠেলে উজানকে সজাগ করার চেষ্টা করতে লাগলো। কিন্তু উজান ঘুমের ঘরে বিরক্ত হওয়ার ভান করে চোখ পিটপিট করে তাকালো এবং অত্যন্ত মৃদু ও ভারী কণ্ঠে জিজ্ঞাসা করলো, পিচ্চি, মাঝরাতে ঘুম বাদ দিয়ে আমাকে এভাবে ডাকছো কেন? মৌ নিভু নিভু দৃষ্টিতে উজানের দিকে তাকিয়ে জেদি গলায় আওড়ায়, আপনি একটু আগে আমাকে ভালোবাসি বললেন, তাই না? আমি কিন্তু নিজের কানে একদম স্পষ্ট শুনতে পেয়েছি। উজান নিজের ঘুম কাতর গলায় চোখ বুজে আবার বিড়বিড় করে উঠল, ধুর, ডিস্টার্ব করো না তো, ফিল নিতে দাও। কথাটা বলে উজান আবার এক ঝটকায় মৌয়ের নরম কোমর আঁকড়ে ধরে তাকে নিজের কাছে টেনে নিয়ে তার গলার ভাঁজে মুখ গুঁজে দিল। মৌ তার বুকের ভেতর ছটপট করতে করতে আবারও জেরা করল, তার আগে বলেন, আপনি নিজের মুখে ভালোবাসি বলেছেন তো? আমি কিন্তু পরিষ্কার শুনেছি, এবার আর লুকাতে পারবেন না। ঠিক তখনই উজানের ফোনটা কর্কশ শব্দে বেজে উঠল। আচমকা এই শব্দে উজানের ভুরু জোড়া বিরক্তিতে কুঁচকে এলো। পার্সোনাল মুহূর্তে অন্য কারো হস্তক্ষেপ তার বরাবরই অপছন্দ। তার ওপর রাতের এই প্রহরটা এখন বেশ গভীর। বার কয়েক রিং হওয়ার পরও উজান ফোনটা ধরল না। ফোনটা একটানা বেজে চলায় মৌ উজানের বুকের সাথে লেপ্টে থেকে ছোট ছোট করে প্রতিধ্বনিত করল, ফোনটা ধরুন না। দরকার নেই, রাতের এই সময়টা শুধু আমার এই ছোট্ট মিসেসের জন্য বরাদ্দ। উজান মৌয়ের চুলে নাক ডুবিয়ে কথাটা বলল, আরে এত রাতে কেউ ফোন করছে মানে নিশ্চয় জরুরি কোনো দরকার হতে পারে, ধরুন প্লিজ।
উজান অত্যন্ত বিরক্তকর দৃষ্টিতে তাকিয়ে ফোনটা হাতে নিল। স্ক্রিনে একটা আননোন নাম্বার দেখে তার কপাল কুঁচকে গেল। নাম্বারটা ফোনে সেভ করা না থাকলেও এটা কার তা চিনতে উজানের 1 সেকেন্ডও বেগ পোহাতে হলো না। এই মাঝরাতে যে শিরিন ছাড়া আর কেউ ফোন দিতে পারে না তা উজান খুব ভালো করেই জানে। এই নিয়ে কত শত নম্বর সে যে ব্লক করলো তার কোনো ইয়াত্তা নেই, কিন্তু নির্লজ্জ মেয়েটা যে কিছুতে তার পিছু ছাড়ছে না। হঠাৎই উজানের মাথায় একটা চরম দুষ্টু বুদ্ধি খেলে গেল। ঠোঁটের কোণে প্রতিহিংসামূলক হাসি ঝুলিয়ে সে শিরিনের নাম্বারে ডিরেক্ট ভিডিও কল ব্যাক করলো। অপরদিকে শিরিন এত রাতে খুদ উজানের কাছ থেকে ভিডিও কল পেয়ে খুশিতে একদম গদগদ। সে পরম আহ্লাদে যেই না ফোনটা রিসিভ করলো, অমনি উজান ওপাশ থেকে এক হুঙ্কার দিয়ে উঠল, কালনাগিনীর বাচ্চা, এখনও তোর ওই বেশ্যাগিরি ছাড়বি না তাই না? তোকে কতবার বলেছি ঘরে আমার বিড়ালের বাচ্চার মতো একটা মিষ্টি বউ আছে, তবুও তুই কেন কুত্তার মতো আমার পিছু পিছু ঘুরছিস? উজান, জাস্ট শ্যাট আপ। কেন বারবার বউ আছে অজুহাত দিয়ে আমার কাছে মিথ্যা কথা বলছো? তোমার কি মনে হয় আমি এসব কিছু জানি না? আমি জানি তুমি এখনো বিয়ে করনি। উজান আর এক মুহূর্ত সময় নষ্ট করলো না। সে ফোনের ক্যামেরাটা ঘুরিয়ে মৌয়ের দিকে তাক করলো। তারপর শিরিনের লাইভ ক্যামেরার সামনে মৌকে আষ্টে পৃষ্ঠে নিজের চওড়া বুকে জড়িয়ে ধরলো। মৌ কিছু বুঝে ওঠার আগে উজান তার কপালে গালে অজস্র গভীর চুমু এঁকে দিল। পরম মায়া তার গলার নিচে মুখ গুঁজে দিয়ে ফোনটা বিছানার এক কোণে সোজা করে রেখে কর্কশ গলায় আওড়ালো, জাস্ট ওয়েট অ্যান্ড সি, আজ তোকে লাইভে আমাদের রোম্যান্স দেখাবো। উজান যেই না মৌয়ের সাথে ঘনিষ্ঠতা আর একটু বাড়ালো, অমনি মৌ লজ্জায় আর ভয়ে নিজের চোখ মুখ শক্ত করে বুঁজে ফেলল। ভয়ে তার গলা শুকিয়ে কাঠ। সে জোরে একটা ঢোক গিল। মৌ মুখে মুখে যতই উজানকে ভালোবাসি ভালোবাসি বলে পাগলামি করুক না কেন, মানুষটা যখন এতটা কাছাকাছি আসে তখন তার ভেতরটা ভয় পেয়ে যায়। মুহূর্তের মধ্যে উজান মৌয়ের কোমর শক্ত করে আঁকড়ে ধরল। তার পুরুষালী ছোঁয়া ধীরে ধীরে আরো গভীর হতে লাগলো। উজান যখন তার ওষ্ঠধরের ছোঁয়া গলার নিচের দিকে নামিয়ে আনলো, তখন মৌ লজ্জায় ব্যাকুল হয়ে তাকে ধাক্কা দিয়ে সরানোর আপ্রাণ চেষ্টা করলো। উজান তার ছটপটানির মাঝেও মুখোমুখি তাকিয়ে মুচকি হাসলো। সে আর একটু নিচু হতে ওপাশ থেকে শিরিন নিজের কাঁপতে কাঁপতে ভিডিও কলটা কেটে দিল। নিজের চোখে দেখা এই দৃশ্য সে কিছুতে বিশ্বাস করতে পারছে না। উজান বিয়ে করেছে, তাও আবার এত ছোট্ট একটা বাচ্চা মতো মেয়েকে। মেয়েটা তো তাদের কলেজে পড়াশোনা করে। এর আগে বেশ কয়েকবার উজানের কেবিনে ঢুকতেও দেখেছে সে, কিন্তু তারা যে আসলেও হাজব্যান্ড ওয়াইফ তা শিরিনের দূরতম কল্পনাতেও ছিল না। মুহূর্তে যেন তার চারপাশের পুরো পৃথিবীটা অন্ধকার হয়ে গেল। ওদিকে মৌ কোনোভাবে উজানকে নিজের ওপর থেকে সরাতে পারছে না। সে খুব ভালো করে বুঝতে পারছে মানুষটা এই মুহূর্তে নিজের স্বভাবস্বরূপ গাম্ভীর্যের মধ্যে নেই। উজান আলতো করে নিজের ঠোঁট জোড়া মৌয়ের অষ্টধারে ছোঁয়া মাত্রই মৌ খপ করে উজানের রেশমি চুলগুলো টেনে ধরল। উজান চুলে টান লেগে খানিকটা ব্যথা পেলেও মুখে তা প্রকাশ করল না, বরং দুষ্টুমি ভরা চোখে এক ভ্রু নাচিয়ে তাকালো। কি হলো মিসেস চৌধুরী? সামান্য ঠোঁটের স্পর্শ সহ্য করতে গিয়ে অমন হিমশিম খাচ্ছেন? আবার এই আমিটাকে নাকি ভালোবাসেন? শুনি যদি এই পুরুষটাকে সহ্য করার বিন্দুমাত্র ক্ষমতাই আপনার না থাকে, তবে সারাদিন ওই ভালোবাসি ভালোবাসি বলে কেন চিল্লান? হ্যাঁ, উজান চৌধুরী যদি একবার নিজের পুরো ভর আপনার ওপর ছেড়ে দেয়, তবে তা সামলানোর ক্ষমতা আগে নিজের মধ্যে তৈরি করুন, বুঝলেন? মৌ ফ্যালফ্যাল করে উজানের মুখের দিকে তাকিয়ে রইল। উজান এবার তাকে আর বেশি না ঘাবড়ে দিয়ে আলতো করে নিজের চওড়া বুকের সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে শান্তভাবে চোখ বুজে নিল। এতক্ষণে মৌয়ের বুকের ধুকপুকানি একটু কমলে সে খানিকটা স্বাভাবিক হলো। কিছুক্ষণের মধ্যে চারপাশ শান্ত হয়ে এলো। মৌ ভাবল উজান বুঝি ঘুমিয়ে পড়েছে। সে সুযোগ বুঝে পরম মায়ায় উজানের ধারালো থুতনিতে নিজের ঠোঁট ছুঁয়ে আলতো করে একটা ছোঁয়া দিল। আর ঠিক তখনই উজানের সেই ভারী ও গম্ভীর কণ্ঠস্বর অন্ধকার কক্ষে ভেসে এলো, সাবধান মিসেস চৌধুরী, রাত বিরেতে বরের সাথে এমন লুকোচুরি করে দুষ্টুমি করা কিন্তু উজান চৌধুরী একদম মেনে নেবে না। উল্টো কোন মুহূর্তে যে আপনারই বড় বিপদ হয়ে যাবে বুঝতেই পারবেন না। কথাটা শোনা মাত্র মৌ লজ্জায় লাল হয়ে খপ করে উজানের শার্টের বুকটা আঁকড়ে ধরে মুখ লুকালো। মনে মনে ভাবল এই মানুষটা কিভাবে যে না ঘুমিয়েও
ঘুমানোর ভান ধরে মানুষকে এভাবে ঠকাতে পারে সে কিছুতে ভেবে পায় না। এভাবে মনের ভেতর একরাশ মিষ্টি অনুভূতির দোলাচল নিয়ে দুজন দুজনকে জড়িয়ে ধরে নিশুতি রাতে ঘুমের দেশে তলিয়ে গেল। উন্মুক্ত গায়ে বিছানার সাথে লেপ্টে শুয়েছিল উজান। মাত্র ঘুম ভাঙা অবস্থায় অবচেতন মনেই সে পাশে হাত বাড়ালো, কিন্তু পর মুহূর্তে এক ঝটকায় লাফিয়ে উঠল সে। পাশে মৌ নেই। মেয়েটা এত সকালে কোথায় গেল সে কিছুতেই বুঝতে পারছে না। জানালার বাইরে তাকিয়ে দেখল বাইরে এখন অনেকটা বেলা হয়েছে। তড়িঘড়ি করে টেবিল থেকে ফোনটা হাতে নিতেই সে চমকে উঠল। ঘড়িতে এখন সকাল 9:30 বাজে, অথচ আজ তার কলেজে অনেক আগে পৌঁছানোর কথা ছিল। সে দ্রুত বিছানা থেকে নামল। তড়িৎ গতিতে পুরো রুমে মৌকে না পেয়ে সে সোজা ডাইনিং রুমে নেমে এলো। চোখে থেকে ঘুমের রেশ এখনো পুরোপুরি কাটেনি, তবে ঘুম থেকে উঠে মৌয়ের মিষ্টি মুখটা না দেখলে দিনটা তার ভীষণ খারাপ যায়। এটা এখন উজানের অলিখিত নিয়ম। কিন্তু সে দেখল ডাইনিং রুমে মৌ নেই। সে আবারও পড়ে গিয়ে মেহেরের রুমে উকি দিল, কিন্তু সেখানেও কেউ নেই। এতে প্রচণ্ড বিরক্ত হলো, ক্ষিপ্ত হলো উজান। এসবে প্রায় পুরো বাসা খুঁজে ফেলল সে, কিন্তু কোথাও মৌয়ের দেখা নেই। অর্ধপর মুড অফ করে সে কিচেনে ঢুকলো। সেখানে তার মা, চাচি আর ভাবি রান্না করছেন। রান্নার কাজ প্রায় শেষের দিকে। উজান সোজা ভাবি তুবার কাছে এগিয়ে গেল। তুবা উজানকে ওভাবে খালি গায়ে দেখে হালকা হাসলো। এই সাত সকালে ছেলেটা সবার সামনে খালি গায়ে হাঁটাহাঁটি করছে, অথচ এই উজান চৌধুরী কিনা কখনো শার্ট ছাড়া রুম থেকে এক পাও বাইরে রাখত না। উজান একদম স্বাভাবিক গলায় প্রশ্ন করল, ভাবি আমার বউ কই গো? তুবা যেন আকাশ থেকে পড়ল। ছেলেটার এমন হুটহাট আচরণ তাকে বারবার অবাক করে। উজানের প্রশ্নের সরাসরি জবাব না দিয়ে তুবা মুচকি হাসতে হাসতে বলে, তার আগে বলো, তুমি এই সকাল সকাল খালি গায়ে এভাবে কেন হাঁটছো? সেটা তোমার যাকে গিয়ে জিজ্ঞাসা করো। এখন বলো আমার বউ কই? সকাল সকাল বউয়ের মিষ্টি মুখখানটা না দেখলে উজান চৌধুরীর দিনটা মোটেও ভালো যায় না। তুবা আবারও হাসলো। উজানের মুখে এমন অবকট স্বীকারোক্তি শুনতে তার বেশ ভালোই লাগছে, তবে এখন সে যে উত্তরটা দেবে তা উজানের মোটেও ভালো লাগবে না। তুবা আলতো হেসে বলল, ভাইয়া তোমার দিন মনে হয় আজ খারাপই যাবে। উজান ভ্রু কুঁচকে জিজ্ঞাসা করলো, হোয়াই? তোমার বউ অনেক আগে মেহেরের সাথে কলেজ চলে গিয়েছে। হোয়াট? আমার বউ ইফাতের বউ মেহেরের সাথে গেল কেন? আমার কাছ থেকে একটা বার পারমিশন নেওয়ার প্রয়োজনও মনে করলো না? অবাধ্য মেয়েটা দিন দিন বড্ড বেশি অবাধ্য হয়ে যাচ্ছে। আম্মু, তুমি ওকে আটকাওনি কেন? তোমরা কি সবাই ভুলে গেছো যে ওই পিচ্চিটা শুধু উজান চৌধুরীর বউ? একদমে কথাগুলো বলে উজান থামলো। তার ওই হুলুস-থুলুস কাণ্ড দেখে বড় ভাই আরিয়ান ধীরে পায়ে কিচেনে ঢুকলো। সে খানিকটা রাগান্বিত হওয়ার ভান করে প্রশ্ন করলো, এতে এত রিয়াক্ট করছিস কেন ভাই? এমনিতেই তো তুই মৌকে বউ বলে মানিস না, তাহলে এত খোঁজ কিসের? উজান মায়ের দিকে তাকিয়ে নালিশ করে, আম্মু তোমার বড় ছেলেকে চুপ করতে বলো, নাই তো এবার কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আরিয়ান শব্দ করে হাসলো, তারপর উজানের দিকে খানিকটা ঝুঁকে ফিসফিসিয়ে আড়ালো, কিরে ভাই, তোদের মধ্যে রাতে কিছু হয়েছে নাকি? না মানে বউকে না দেখিয়ে চোখে মুখে যেন একদম খেয়ে হারিয়ে ফেলছিস, আবার এই খালি গায়ে কিচেন রুম পর্যন্ত চলে এসছিস। এত বুদ্ধি কবে থেকে হলো তোমার ভাইয়া? বিয়ে করে বউ ঘরে তুলেছি, তার সাথে কিছু মিছু না করলে তোমায় বাবাই বলে ডাকবে কে শুনি? শোনো, জাস্ট আমাকে ওই ডাকটা